আমার ছেলেকে আমি কত করে বললাম, বাবা এইবার অন্তত একটা বিয়ে শাদী কর। আর কতদিন বা আমি বেঁচে থাকবো? আমি বেঁচে থাকতে থাকতে একটা বিয়ে শাদী কর না বাবা। শোন, বেঁচে থাকতে তোর বিয়ে শাদীটা দেখে যায়, বা আমার তো নাতি নাতনির মুখ দেখতে হবে, তাই না? কিন্তু ছেলে আমার বিয়ের জন্য একেবারেই ইন্টারেস্টেড না। ও একেবারেই বিয়ে পাগল একটা ছেলে না, একেবারেই বিয়ে করতেই চায় না। ও ও আমাকে শুধু বলে, আমি এখন বিয়ে করে কি করব মা? এখন তো আমার জন্য তুমি আছো, আর আমার যখন যেটা লাগে তখন তো তুমি সেটা আমাকে দিচ্ছ। তাহলে আমি বিয়ে করে ঘরে বউ এনে, অন্য লোকের বউ এনে আমি কেন ওকে রুজি করে খাওয়াবো? ছেলে আমার কোনোভাবেই বুঝতে চাইতেছে না যে বিয়ে এমন একটা সম্পর্ক, যেই সম্পর্কটা সমাজে পরিচিতি লাভ করে বা সকল সমস্যা থেকে সমাধান করে। যাই হোক বন্ধুরা, আমার সঙ্গে আমার ছেলে কি কি করেছে আজকে, এই সব কিছু বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার জীবনে ঘটে গেছে এক সামান্য দুর্ঘটনা, যে খেসারত এখন আমি দিচ্ছি। আমি আমার ছেলেকে কোনোভাবেই যেন তাকে বুঝাতে পারতেছি না। বন্ধুরা, আমার ছেলের নাম হচ্ছে প্রলব। প্রলব ও আমার ছেলে, আর আমার নাম হচ্ছে দীপা। আমার বয়স এখন প্রায় 37 বছর। আমাকে দেখতে যদিও মনে হচ্ছে না 37 বছর, কেননা আমাকে দেখতে এখনও টকবগে যুবতী মনে হচ্ছে। হ্যাঁ, এটাই বাস্তব। আমি আসলে শরীরের অনেক বেশি যত্ন নিই। নিজে শরীর কিভাবে ফিটনেস রাখতে হয় এই সব কিছু নিয়ে আমি অনেক বেশি চিন্তা করি, আমি অনেক বেশি টেনশন করি। বিশেষ করে আমি ব্যায়াম করা থেকে শুরু করে, ডায়েট করা থেকে শুরু করে সব কিছুই করি। যাই হোক বন্ধুরা, বিস্তারিত আমি শুরু করতেছি। আমার কলিজার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা দেখলে অনেক বেশি বিনোদিত হবে এবং অনেক বেশি মজা পাবে। তাহলে চলো শুরু করি। তো বন্ধুরা, আমার সংসারটা ছিল একটা সাজানো গোছানো একটা সংসার। আমার পরিবারে আমার 2 মেয়ে 1 ছেলে। আমার ছেলেটা ছিল ছোট আর আমার 2টা মেয়ে ছিল বড়। আমার হাজবেন্ড মূলত একজন প্রবাসী ছিল। তার রেখে যাওয়া সহায় সম্পত্তি এবং ব্যবসা বাণিজ্য সব কিছু এখন আমার ছেলে প্রলব সব কিছু দেখাশোনা করে। ও বাবার দায়িত্বটা নিয়ে নিয়েছে। আমার 2 মেয়েকে আমি অলরেডি বিয়ে দিয়ে দিয়েছি। তারা তাদের স্বামীর ঘরে আছে। এখন বর্তমানে আমি যেই বাড়িতে আছি, এই বাড়িতে আমি আর আমার ছেলে ছাড়া আর কেউ এখানে বসবাস করে না। আমার 2টা মেয়ে, তারা মাঝে মধ্যে আমাকে বলে, মা, ভাইয়াকে বিয়ে করাও না, তাছাড়া তোমার তো অনেক কষ্ট হয়। আসলে ছেলের জন্য আমি রান্না বান্না করি, তারপর আমাদের এত বড় বাড়ি, গেটওয়ালা বাড়ি, ঝাড়ু টাড়ু দিতে হয়, তারপর ফুলের বাগান আছে, আমাদের বাগানে পানি টানি দিতে হয়। একটা লোকের দরকার, আর এই এলাকাতে কাজের লোক একেবারেই পাওয়া যায় না। তাছাড়া কাজের লোক আনতেও আমি তেমন একটা বেশি ভয় পাই। কিন্তু আমার ছেলে রাহুল সবসময় বলে ওর নাকি আরেকটু সময় লাগবে, আর একটু ব্যবসাটাকে গুছিয়ে নিবে, নিজের পায়ে আরেকটু দাঁড়াবে, ব্যবসাটা আরেকটু বড় করবে। এই বলে বলে ও আর বিয়ে শাদী করতেছে না। এদিকে বন্ধুরা, আমার 37 বছর বয়স হলেও এই বয়সে আমি দেখতে অনেক বেশি সুন্দরী, অনেক বেশি সুন্দরী। তোমরা যেমনটা আমাকে দেখতেই পারতেছো এখন। আমার শরীর ছিল খুবই টকবগে। আমার রূপ যৌবন দেখে যে কোনো পুরুষ আমার জন্য কিন্তু পাগল হতে বাধ্য। আমার শরীরের ভাঁজগুলো প্রায় সময় দেখা যেত। আমি বাসায় খুব একটা বেশি কাপড় চোপড়ও পরিধান করি না, কেননা বাসায় আমি ছাড়া আর কেউ থাকেই না। আমার বড় 2 মেয়ে দুজনেরই বাচ্চা কাচ্চা হয়েছে। মাঝে মধ্যে আমার নাতিরা আসে। এক নাতি আমার এখানে থেকে পড়াশোনা করে। ওর বয়স প্রায় 6 বছর। ওর নাম হচ্ছে উর্মি। ও আমাদের এখানে থেকে, আমাদের এখানে যেহেতু বড় স্কুল, সরকারি স্কুল, ও আমাদের এখানে থেকে পড়াশোনা করে। নাতিটাকে নিয়ে আমার সারা দিন রাত কেটে যায়। আর ওর মা বাবা তারা শহরে থাকে, শহরে সেখানে বসবাস করে, দুজনেই চাকরি করে। আমার মেয়েটাও চাকরি করে, ওর বাবাও চাকরি করে। সেই জন্য শহরে তো দেখাশোনা ওকে কেউ নেই, এই জন্য ও আমার কাছেই থাকে। ওকে নিয়ে সারাক্ষণ গল্পগুজব করে আমি সময় কাটিয়ে দিই। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলতেছিলাম, আমার এখন যেই বয়সটা, এই বয়সটাতে সত্যি কথা বলতে একা থাকাটা খুবই কষ্টজনক, খুবই কষ্টদায়ক। আমি এমন একটা পর্যায়ে পড়ে আছি, আমি আমার মনের ভেতরের কথাগুলো না পারতেছি কারোর সঙ্গে শেয়ার করতে, না পারতেছি কারো কাছে আমি বলতে। আসলে আমার বয়স 37 হলেও আমার শরীর তো তোমরা দেখতেছো, রূপে গুণে আমি যেন একেবারেই অনন্যা। আমি একটু ভালো কাপড় চোপড় পরলে যে কোনো পুরুষই আমাকে দেখে তারা ফিদা হয়ে যায়। আমার জন্য বিয়ের প্রপোজাল এসেছে অনেক। আমাদের বাড়িতে অনেক উকিল এসেছে আমাকে বিয়ে করার জন্য। অনেকেই মানুষই আমাকে বিয়ে করতে চায়। কিন্তু আমার 2টা মেয়ে, একটা ছেলেকে রেখে আমি কিভাবে বিয়ে করি বলেন তো বন্ধুরা? এটা কি তাই হয় নাকি? যাই হোক, আসলে আমার কপালে দুঃখ কষ্ট আছে, এটা আমাকে মেনে নিতে হবে, এছাড়া কিছু করার নেই।
আসলে সারা জীবন আমার দুঃখ কষ্ট ভেবেই আমার কেটেছে। দেখেন না, আমার স্বামী সারা জীবন, আমি বিয়ে করেছিলাম একজন প্রবাসীকে। সে 5 বছরে একবার আসতো, এসে আমাকে 3 মাস 4 মাস 2 মাস সময় দিয়ে সে আবার চলে যেত বিদেশে। সারাটা বছর আমি একা একাই নিজেকে কাটিয়েছি। এই এখন আমার স্বামী মারা গেছে, এখনও আমি একা একাই কাটাচ্ছি। আমার কপালে মনে হয় শারীরিক যে একটা সুখ, এই সুখটা আমি কখনোই পাবো না। আমি খুব করে চাইতাম যে কেউ একজন আমাকে ভালোবাসুক, আমাকে পছন্দ করুক বা আমাকে করুক, কিন্তু আমার বাড়িতে সেরকম কোনো সুযোগ ছিল না। কারণ আমার আশেপাশে আত্মীয় স্বজনের ভিতরে কোনো পুরুষ মানুষ ছিল না। আর যারাই ছিলেন আমার স্বামীর আত্মীয় স্বজন গোষ্ঠী যারা ছিলেন, তারা আসলে ওই যে পরকীয়া যে সম্পর্কটা, এটা আসলে তারা পছন্দ করে না। আর তাছাড়া আমি একজন মেয়ে মানুষ, আমি তো গিয়ে সবার কাছে ঘরে ঘরে গিয়ে আমি সবাইকে বলতে পারি না যে কেউ আমাকে ভালোবাসেন, আমাকে একটু শান্তি দেন, সুখ দেন। তাই কি সম্ভব নাকি এটা? হ্যাঁ, এটা কারো কাছে বলা সম্ভব না। তো কখনো এরকম আমি কারো কাছে বলি নাই, ঠিক আছে? তবে সত্যি কথা বলতে আমার মন চাইতো, বুঝছেন? আসলে সবাই তো চায় যে একটু সুখে থাকতে, একটা নিজের মানুষ হলে এই নিজের শরীরটা একটু টিপাটিপি করাতে, বা অনেক শরীরে অনেক জায়গায় ব্যথা আছে, একটু মনের মানুষ হলে একটু টিপাইতাম, একটু হইতো। যাই হোক বন্ধুরা, আমার যেহেতু স্বামী নেই, আমার ছেলে প্রলয়, ও সব কিছু আমার দেখাশোনা করত। সব কিছু, আমার শাড়ি থেকে শুরু করে সায়া, ব্লাউজ, যা কিছু লাগে, মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত, আমার ছেলে সবসময় আমাকে একটা কথা বলতো। আমাকে সে ফুল স্বাধীনতা দিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সে আমাকে সবসময় বলতো, মা, তুমি আমার কাছ থেকে কোনো কিছু কখনো লুকাবে না, আমার কাছে কোনো কিছু গোপন রাখবে না, সবসময় তুমি সব কিছু আমার কাছে শেয়ার করবে। মা, বাবা বেঁচে থাকলে হয়তো সে তোমার অনেক বেশি খেয়াল রাখতো, হয়তো সে তোমাকে অনেক কিছু কিনে দিত, অনেক খেয়াল রাখতো। বাবা যেহেতু নেই, তাছাড়া এই বাসায় তুমি আর আমি ছাড়াও আর কেউ নেই। তুমিও খুব একটা বেশি বাহিরে দোকানপাটে যাওয়া আসা করো না। দেখো মা, একটা মহিলা মানুষের পার্সোনাল কত কিছুই তো দরকার লাগে। তোমার যা যা দরকার হবে তুমি আমাকে সব কিছু বন্ধু ভেবে আমাকে বলতে পারো, আমি কোনো কিছুতেই কখনো আপত্তি করব না। তোমার যা লাগবে, কাপড় চোপড় থেকে শুরু করে কসমেটিক্স, সাবান, গহনা, সব কিছু, ওষুধপাতি থেকে শুরু করে তুমি সব কিছু আমাকে বলবে, কখনো আমার কাছে তুমি লজ্জা পাবে না। ছেলে আমাকে এইটুকু কথা বলেছে, আমাকে স্বাধীনতা দিয়েছে। তাই বলে বন্ধুরা, ছেলের কাছে কি সবসময় সব কথা বলা যায়? এখন আমার দরকার একটা গোপন একটা জিনিস। এখন কি আমি ওর কাছে বলতে পারবো এই ঘটনা? আমার একটা ব্রা দরকার, আমার একটা সায়া দরকার। আমি যে ওর কাছে কি করে বলি? মানে আমার একটা ন্যাপকিন দরকার। তারপর হচ্ছে মেয়ে মানুষের আরও কত গোপন জিনিস দরকার হয়, এটা একমাত্র একটা মেয়ে মানুষই ভালো বলতে পারবে। এছাড়া আর কেউ কোনো কিছু বলতে পারবে না। তো টুকটাক টুকিটাকি আমার অনেক কিছুই আসলে দরকার পড়তো, যেটা আমি মুখ ফসকে কখনো আমার ছেলেকে আমি বলতে পারতাম না। কিন্তু তাতে কি, আমার ছেলে সব কিছুই বুঝে নিত। আমার জন্য ন্যাপকিন থেকে শুরু করে সায়া, ব্লাউজ, শাড়ি, গহনা এবং আমি গোপন জাতীয় জিনিস যা যা খেতে চাইতাম, পান থেকে শুরু করে সব কিছু। মানে এরকম মা পাগলা ছেলে আমি আমার জীবনে আর 2টা দেখি নাই। সত্যি কথা, মানে একটা ছেলে এতটা খেয়াল রাখে এরকম আমি দেখি নাই। আমি দেখেছি যে অনেক ছেলে নাকি বিয়ের পর পাল্টে যায়, মায়েদের আর খেয়াল রাখে না। তাছাড়া অনেক ছেলে চেঞ্জ হয়ে যায়, মায়ের একটা কি জিনিস লাগবে না লাগবে, এই রকম কোনো জিনিস আসলে অনেক ছেলেরাই আছে এরকম। কিন্তু আমার ছেলের আমি এরকম তার ভিতরে আমি কোনো কিছু দেখি নাই। সে সবসময় আমাকে পুরো স্বাধীনতা দিয়েছে। যাই হোক, আমার ছেলে আমাকে প্রায় সময় আমাকে বলতো যে, মা, তুমি তো এখনো জোয়ান রয়েছো, আসলে আমরা যে তোমার সন্তান এটা তো আমাদের বিশ্বাসই হয় না। তুমি আর আমি একসঙ্গে যখন মার্কেটে যাই, লোকে তো বিশ্বাসই করতে চায় না যে তুমি আমার মা। মা, তুমি এখনো এত সুন্দর, তোমাকে না এত হট লাগে বলা বাহুল্য। আমরা যখন দোকানে যাই বা বিভিন্ন সুপার শপে যাই, সবাই তাকিয়ে থাকে আমার দিকে, ভাবে যে এত সুন্দর একটা মাল পেয়েছি আমি, এত সুন্দর একটা বউ পেয়েছি আমি। কিন্তু মা, তোমার শরীর দেখে, তোমার ফিগার দেখে মানে মানুষ তোমার জন্য পাগল হয়ে যায়। অনেকে তো মনে হয়, আমি অনেককে বলে দিয়েছিলাম যে ওটা আমার বউ না,
তুমি যে আমার মা আমি সেটাও বলি নাই। আমার বন্ধু-বান্ধবও অনেকে তোমার সঙ্গে রিলেশন করতে চায়, তারাও তোমার ফোন নাম্বার চায়। আমি যে কি এক মুশকিলে কি এক জ্বালায় পড়েছি মা, আর সেটা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। আসলে আমার ছেলে প্রায় সময় এটা বলতো যে আমাকে নাকি এই নায়িকা কোয়েল মল্লিকের মতো লাগে, ঠিক আছে, আবার ওই যে বলিউডের যে কাজল আছে না, কাজলের মতো লাগে। আমি একটু শ্যামলা, হ্যাঁ একটু শ্যামলা, কিন্তু বন্ধুরা আমার ফিগার সাইজ এত সুন্দর যে কোনো পুরুষ আমাকে দেখলে পাগল হয়ে যাবে। আমি ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে আমার এই সৌন্দর্য, আমার এই শরীর আমার ছেলের মন কেড়ে নিয়েছে। আমার ছেলেও আমার উপরে অনেকটা ফিদা, সেও আমার উপরে মুগ্ধ, সেও আসলে তার কাছে আমাকে পেতে চায়, আমাকে সে ভালোবাসে। এটা আমি অনেকদিন পর বুঝতে পারলাম। আমি আমার ছেলে প্রলয়কে প্রায় সময় বলতাম, বাবা তোর বড় 2 দিদির তো বিয়ে হয়ে গেছে, তারা স্বামীর সংসার করতেছে, তাছাড়া তোরও বয়স হয়ে গেছে অনেক বেশি, 25 বছর হয়ে গেছে তোর, আর কতকাল একা একা থাকবি? শোন, এইবার একটা বিয়ে কর, বিয়ে করে এই বাড়িতে একটা বউ নিয়ে আয়, তোর নাতি, তোর বাচ্চা কাচ্চা হবে, আমি আমার নাতিপুতিদের সঙ্গে খেলাধুলা করব, ঠিক আছে? কিন্তু আমার ছেলে সব সময় আমাকে বলতো, মা আমি লাইফটা এনজয় করতে চাই, আমি এখনই বিয়ে করতে চাই না, এই প্যারায় পড়তে চাই না। ও সবসময় ওর লাইফটা এনজয় করতে চাইতো, ফ্রিডম চাইতো। বিয়ে করলেই ভাবতো যে এই বুঝি লাইফটা শেষ, এই বুঝি মানে স্বাধীনতা শেষ, নিজের মতো করে ঘুরতে পারবে না, আমাকে নিয়ে ঘুরতে পারবে না। আরেকটা কথা বন্ধুরা, আমার ছেলে কিন্তু আমাকে নিয়ে প্রচুর পরিমাণে ঘোরাফেরা করত। আমি আসলে একদমই আমার ছেলের সঙ্গে ঘোরাফেরা করতে কমফর্টেবল ফিল করতাম না, আমার অনেক লজ্জা লাগতো, কারণ আমি ওর মা। কিন্তু ও সেটা বুঝতে চাইতো না, ও আমার সঙ্গে ঘোরাফেরা করতে চাইতো, আমার সঙ্গে বিভিন্ন জায়গায় এই হোটেলে যেত, ঠিক আছে? যেমন কিছুদিন আগে আমরা দার্জিলিং গিয়েছিলাম, মেঘালয় গিয়েছিলাম, ত্রিপুরা, আসামে গিয়েছিলাম, কক্সবাজার গিয়েছিলাম, অনেক জায়গায় আমরা যেতাম, ঠিক আছে? তো আসলে আমার ছেলে প্রায় সময় দেখা যায় ওই কোনো কাপড়ের দোকানে গেলে সে আমাকে সেখানে নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে সুপার মার্কেটে, তারপর মাঝে মধ্যে নতুন কোনো সিনেমা আসলে, আমাকে বলিউডের কোনো সিনেমা আসলে সিনেমা দেখতে নিয়ে যেত, তারপর হচ্ছে মুভি দেখতে নিয়ে যেত, মানে বড় মার্কেটগুলা, তারপর হচ্ছে কফি হাউস, বড় বড় রেস্টুরেন্ট, এগুলোতে নিয়ে যেত। আমি প্রায় সময় আমার ছেলেকে বলতাম, বাবা দেখ এইসব কফি শপ, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, এগুলোতে মাদেরকে নিয়ে কোনো ছেলে যায় না, বুঝছিস পাগল কোথাকার? এগুলোতে গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে হয়, মেয়ে ফ্রেন্ডকে নিয়ে যেতে হয়, আর তুই কিনা বলদ কোথাকার, মাকে কেউ নিয়ে যায় এই সমস্ত জায়গায়? আমার ছেলে আমাকে বলতো, মা আমি গার্লফ্রেন্ড দিয়ে কি করব? তুমি কি মেয়ে মানুষ না? আচ্ছা গার্লফ্রেন্ডও তো মেয়ে মানুষ, তুমিও তো মেয়ে মানুষ, আর আমি এই গার্লফ্রেন্ডদের সঙ্গে ঘুরবো, আমার কষ্টের টাকায় আমি তাকে কফি খাওয়াবো, তার সঙ্গে ট্যুর দিব? কোথাকার কোন মেয়ে না কি ভালো না খারাপ সে তো আমি জানি না। আর তাছাড়া তুমি কি গার্লফ্রেন্ডের চাইতে কোনো অংশে কম নাকি? তুমি তো অনেক সুন্দরী, তুমি আমার কাছে নায়িকা কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী, শাবনূর, অনেক কিছু। আমার ছেলের এই কথাগুলো শুনে আমি প্রায় সময় মুচকি হেসে দিতাম। আমি মনে মনে ভাবতাম, ও যে কি বলে, ওর দুষ্টুমি পাগলামি, আমি একেবারে অতিষ্ঠ হয়ে পড়লাম। কিছুদিন পর আমি একদিন জানতে পারলাম বন্ধুরা যে আমার ছেলে আসলে আমাকে পছন্দ করে, ও আসলে ওর বিছানায় আমাকে পার্টনার হিসেবে পেতে চায়। এটা আমি অবশেষে বুঝতে পারলাম। এতদিন আমি এই বিষয়টা আসলে বুঝতে পারি নাই। আমি ভাবতাম ও আমার সঙ্গে দুষ্টুমি করে, মজা করে, যাক ওর যেহেতু কোনো ফ্রেন্ড নেই, বন্ধুবান্ধব নেই, হ্যাঁ আমাকে মা হিসেবে আমাকে নিয়ে ঘুরতে চায়, বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খেতে যায়, ঠিক আছে এটা ভালো। তাছাড়াও আমাকে প্রায় সময় বলতো, তোমার তো জামাই নেই, মানে আমার বাবা নেই, এখন আমি যদি তোমার একটু দেখভাল না করি তাহলে বাবা উপর থেকে আমাকে কি বলবে বলো তো? একদিন আমি দেখতে পেলাম বন্ধুরা, আমি একটু বাহিরে গিয়েছিলাম আমার এক বান্ধবীর বাসায়। এই আমার বাসা থেকে প্রায় আধা ঘন্টা লাগে ওর বাসায় যেতে। সেখানে আমি 2-3 ঘন্টা থেকে আসছিলাম। সকাল 10টার দিকে আমি সেখানে বের হয়েছিলাম, আস্তে আস্তে প্রায় দুপুর 2টা হয়ে গেছে। এসে দেখি বাসার গেট খোলাই। আমি চাবি দিয়ে দরজার ভিতরে, এই রুমের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার সময় আমি আমার ছেলেকে প্রলয় প্রলয় বলে আমি ওকে ডাক দিচ্ছি। দেখলাম সারা বাসাতে ও নেই। আমি ভাবলাম কোথায় গেল, গিয়ে দেখি বাথরুমের ভিতরে ট্যাপ ছেড়ে, কোলের ট্যাপটা আছে না, বালতিতে পানি ভরতেছে, ট্যাপটা ছেড়ে ও কি যেন মোবাইলে দেখতেছে আর কি যেন চিৎকার করতেছে জোরে জোরে। আমি আর কোনো কিছু শব্দ করলাম না, আমি আর কোনো সাউন্ড না করে আমি ধীরে ধীরে বাথরুমের সামনে গেলাম। ওয়াশরুমের সামনে গিয়ে দেখি বন্ধুরা, ও আমার নাম জপে জপে, দীপা দীপা বলে বলে ওর মোবাইলের স্ক্রিনে আমার ছবিটা দেওয়া।
আমার একটা পিকচার, আমি ঘুমিয়েছিলাম হয়তো, একটু হট পিকচার, সেই মোবাইলে ও পিকচারটা নিয়ে আমার নাম বলে ও যেন হাত দিয়ে কি যেন করতেছে, আর আমাকে বলতেছে, দীপা আজকে তোকে পেয়েছি, দীপা তোকে আজকে শেষ করে দিব, দীপা, এই বলে আমার ছেলে আমার নাম জপে দীপা দীপা বলে কি যেন করতেছে। আমার মাথায় কোনো কিছুই যেন কাজ করতেছিল না। তখন আমি দরজাটা দেখলাম খোলাই ছিল। আমি মাথাটা বাহির করে দেখলাম, এমন এক অবস্থা দেখলাম আমার ছেলের। এই কথাটা তোমাদের সঙ্গে বলতে আমার যে কি লজ্জা হচ্ছে বন্ধুরা, এই কথাটা এখন আমি তোমাদের সঙ্গে কিভাবে শেয়ার করি।